হাউ মাচ ওই বাইসেপের সাইজ কত? 16. 16. Can I saw it? আমরা ডান না? Yeah. ব্যালেন্স আরও করতে হবে। ওকে হাউ মাচ? It's 16. 16. একটু কি দেখা যায় বাইসেপ? Sure. আরেকবার আমাদের ক্যামেরাটা একটু ক্যাপচার করবে। This one. It's 16. Yeah. আমি আমার ওয়াইফের ক্ষেত্রে অলওয়েজ আরেকটা ক্যারেক্টার নিয়ে চলি, আর আমি বাইরে আরেকটা ক্যারেক্টার নিয়ে চলি বুঝি অলওয়েজ। আচ্ছা, যেটা হয় আমি আমার ওয়াইফের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পুকি ক্যারেক্টার হয়ে চলি। হ্যাঁ, মানে ওর টেডি বিয়ার হলো আমি অলওয়েজ ওইভাবেই চলি। যেটা আমি অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফ জানে যে আমি কোনটা। তো আমি ওইভাবেই থাকি যে ও ওটাকেই পছন্দ করে, ও ওইটাতেই মাঝে মাঝে আমরা এই যে টেডি বিয়ারকে মাঝে মাঝে জড়ায় ধরি, মাঝে মাঝে দেখা গেলো মন খারাপ লাগলো ওইটাকেই মারতেছি, ওটাকেই ইয়ে করতেছি, কিন্তু টেডি বিয়ার কিন্তু আপনাকে রিপ্লাই কখনোই দিবে না। আমিও সেম। ভালোবাসার বাংলাদেশ। আজকের ভালোবাসার বাংলাদেশের গেস্ট, আপনাকে সিপ নিতে দেখলাম, মানে আরেক সিপ বাকি আছে, আপনি নিতে পারেন চাইলে। আরে ভাই, আপনি চায়ের সিপ নিতে যে পরিমাণ মাসল ফুলতেছে, আমার হাত কিন্তু গুটানো ছিল, ওইটা দেখে এমনি করে দাম করে নামায় ফেলছি। আমার তো 10 কেজির মানে ডাম্বেল নিলেও এরকম মাসল ফেলে না। হাউ মাচ ওই বাইসেপের সাইজ কত? 16. 16. Can I saw it? আমরা ডান না? বাহ, চমৎকার। আমাদের স্টার্টিংটা সেই চমৎকার ছিল। ব্যালেন্স আরও করতে হবে। ওকে হাউ মাচ? It's 16. 16. একটু কি দেখা যায় বাইসেপ? Sure. আরেকবার আমাদের ক্যামেরাটা একটু ক্যাপচার করবে। This one. It's 16. Yeah. আমি জানি না আমার প্রডিউসার কি পরিমাণে প্যারাতে আছে ক্যামেরা নিয়ে, কারণ এই শোল্ডারের একদিকে শুরু আছে শেষ নাই, ফ্রেমে আদৌ পরিপূর্ণভাবে তাকে আটকানো যাচ্ছে কিনা। আর আমি এরকম করে রাখি নর্মালি, একটু অংশ বিশেষ একটু দেখানো যায়। যেমনি দেখছি যে ও এভাবে কাপের মধ্যে সিপ মারতেছে আর বাইসেপগুলো এরকম করে ফুলে ফেপে উঠতেছে, যে এখন এই ভূমিকম্প অগ্নুৎপাত হয়ে মনে হয় ভেতর থেকে কিছু বের হয়ে আসবে। আমি ভয়ের সাথে সাথে এরকম করে নামাই দিচ্ছি। এনিওয়ে, কি নাম আপনার? ইকরাম, আজকের গেস্ট আপনার। আমরা সরাসরি অনুষ্ঠানের শুরুতে যাচ্ছি। পিঙ্ক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম প্রতি বৃহস্পতিবারের মতো ভালোবাসার বাংলাদেশ নিয়ে। নিশ্চয়ই আপনাদের সময়টা ভালোভাবে কাটছে, কিন্তু আজকে আরও ভালোভাবে কাটবে, কারণ আমরা ভালোবাসার বাংলাদেশ নিয়ে চলে এলাম এবং সুন্দর একটা গল্প নিয়ে চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আর আমাদের এই এপিসোডে বেশি বেশি করে শেয়ার করতে হবে। facebook.com/ilovechakfm পেজে আমরা লাইভে আছি এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা লাইভে আছি। তো বেশি বেশি শেয়ার করবেন। আর যারা যারা এই শোতে এসে আপনাদের গল্প বলতে চান, 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন যে আমাদের এই শোতে আপনারা এসে আপনাদের গল্প বলতে চান। তো আজকের রাতটা ভালোভাবে কাটবে এই আশা করি। আমি আমাদের গল্পে চলে যাব, কিন্তু তার আগে বেশি বেশি করে শেয়ার করতে হবে। গুরু, ভালোবাসা বাংলাদেশের সবাইকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। আর এটা আসলে হয় মানে অনেকের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল পড়ে যায়, যখন মনে হয় যে আমি ঠিকঠাক আছি তখন ঠিকঠাক মনে হয়, আর যখন এই ধরনের টাফ কম্পিটিশন চলে আসে সামনে, কম্পিটিশন শব্দটা ক্যাটেগরিক্যালি ব্যবহার করলাম, কিছু মানুষের প্রেজেন্সের কারণে হয় কি অটোমেটিক একটা কমপ্লেক্সিটি চলে আসে। ওর দোষ না, দোষ ওই ব্যক্তির যে সামনে থাকে। হিউজ ফিজিক বডি বিল্ডিং কম্পিটিশনে কখনো নাম না হয়েছিল কি না? জেনারেলি পাওয়ার লিফটিং কম্পিটিশন খেলা হচ্ছে। পাওয়ার লিফটিং কত কেজি পর্যন্ত লিফট করা হয়েছে? জেনারেলি 3টা লিফটিং করা হয়। সো এর মাঝখানে যেটা হয় স্কোয়াট আমার 1 রেপ ম্যাক্স যেটা, সেটা 125 কিলো, সরি 225 স্কোয়াট অ্যান্ড ডেডলিফট। স্কোয়াট তো নিচে বসতে হবে, উঠতে হয়। জি 225 কেজি। জি। আমি তো 15 কেজি 10 কেজি দুই পাশে দিয়ে দিতে মাথা ঘোরায় 3 দিন ধরে। 225 কেজি নিয়ে উঠা বসা 225। আর ডেডলিফট আছে, ডেডলিফট যেটা এটা, হ্যাঁ ওইটা 265 কেজি। 265 কেজি? জি। না আমার ডেড থাকবে না লিফট থাকবে। কঠিন। ভেরি গুড টু সি ইউ ব্রাদার। ইকরাম আজকে আমাদের গেস্ট আপনার। শুনতে চাই এরকম টাফ বডির মধ্যে ইমোশনাল গল্প আদৌ থাকে কিনা, শুনি আপনার জীবনের কথা, এবং শুরু থেকে শুনতে চাইবো এবং সিরিয়ালি বলবেন এমনটা আশা করবো ইনশাল্লাহ।
সো আমার জীবনের প্রথম থেকেই যদিও আমার আউটার শেলটা অনেক টাফ, কিন্তু ইনার শেলটা মোটামুটি সফট আছে আশা করি থাকবে। Here it is, Ikram, good and tough physique and soft emotion, right? Soft mind. It's Yeah. a rare combination and deadly combination. Yeah. শুনি কতটুকু sophisticated মন তো? সো স্টার্টিংটা হয়েছিল আমাদের ফেসবুক থেকে। ফেসবুকে আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড বলা যায়, তো সাডেনলি হঠাৎ করে পরিচয়টা হয় ফেসবুকের থ্রু। প্রথমে হাই হ্যালো একটা আন্ডারস্ট্যান্ডিং, তারপরে আমার ফ্রেন্ডের সাথে আমার সাথে পরিচয় করানো হলো, তারপরে ইটস জাস্ট এ ফ্রেন্ডশিপ। সাডেনলি আই ফিল লাইক কানেক্টেড, অ্যান্ড যখন দেখলাম যে সামনের জন্য অ্যাকচুয়ালি কানেক্টেড ফিল করছে কি না, তো দেখলাম যে হ্যাঁ উনিও কানেক্টেড ফিল করছে। তো লেটস টক, আমরা কথা বলা স্টার্ট করি। তারপরে যেহেতু আমার দেশের বাড়ি কুমিল্লায়, ওরও দেশের বাড়ি কুমিল্লায়, সো আমাদের বাসা থেকে ওনার বাসা বেশি একটা ডিস্টেন্স না, ইটস 10 minutes অফ ওয়াকিং ডিস্টেন্স বলতে পারি। তো ওভাবেই দেখা, আর যেহেতু একটা এরিয়ার মধ্যে ছিলাম, মানুষজন ছিল, অনেক কথা ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু পার্সোনালি আমি এমন একজন ব্যক্তি যে আসলে মানুষ কি বলবে, মানুষ কি বলল সেদিকে তেমন একটা আমি খেয়াল করি না। সো আমি বললাম যে আচ্ছা আমার মন যেটা বলছে আমি সেটাই করব। তারপর সাডেন ক্লিক হলো যে না, হয়তো বা শি ইজ দ্য ওয়ান। ওকেও জিজ্ঞেস করলাম যে তুমি কি আসলেই আমাকে পছন্দ করো কি না, তো বললো যে না আমরা পছন্দ করি, আমি তোমাকে পছন্দ করি। তারপর আমরা জাস্ট ঘোরাঘুরি, তারপরে এই দ্য মেন মোমেন্ট আমি আবার কুমিল্লা থেকে ঢাকায় শিফট করি ফর মাই স্টাডি, অলসো জব। মোটামুটি আই ওয়াজ এন স্টুডেন্ট, তো সব কিছু মিলে আমার ফ্যামিলি একটু সফিস্টিকেটেড বলা যেতে পারে। ওনারা অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজে অনেক বেশি বিলিভ করে, তো আমি ফুললি ডিফারেন্ট হয়েছি আর কি ওনাদের থেকে। ওনারা অলরেডি ইয়ে করতেছিল যে পড়াশোনার পর বিয়ে হবে, মেয়ে দেখা হবে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কিন্তু ওনারা জানতো না যে আই এম অলরেডি ইন লাভ। কত বছর আগের ঘটনা এটা? এইটা ইটস বিন 8 years 8 years back. 8 years back. তখন কি বডি এত লম্বা ছিল নাকি আস্তে আস্তে বাড়তেছে? তখন আই ওয়াজ ইন মাই পিক টাইম। হ্যাঁ, ওকে। সো আমি তখনই ইয়ে করেছিলাম, এই যে আমার যতগুলো রেকর্ডস অ্যান্ড অল আমি যেটা বললাম, ওইটা তখনই আমি অ্যাচিভ করেছি অলরেডি। ওকে, প্যারালাল জিমও চলতেছে তখন। ওগুলো চলতেছে, হ্যাঁ একদম ফুললি পিক টাইম। তো অ্যাকচুয়ালি আই ওয়াজ এনজয়িং ইট। চারতলা জিমটা নাকি ওই যে ওটা- মেন যে সার্কেলটা? জি, যে চারতলা না, এই যে আপনার লোটাস কামাল যেটা, ও, ওটা আচ্ছা। আছে, ওইটা। ওটার 5 তলায়। সো চলতেছিল, সব কিছু ভালোই যাচ্ছিল। তো সাডেনলি যেটা হলো যে ওর ফ্যামিলি মেম্বার্স জানা স্টার্ট করলো যে সামথিং ইজ গোয়িং। হ্যাঁ, তো এরপরে জানার পরে ঠিক আছে, বাট দ্য মেইন যে গার্ডিয়ান ছিল মানে ওর বাবা জানা আগ পর্যন্ত নো প্রবলেম, ইটস গুড, নো প্রবলেম। কিন্তু সাডেনলি একজন আমি যেহেতু বললাম আমাদের এরিয়ার একটা ইয়ে আছে, তো ওর ফ্যামিলিতে এই জিনিসটা অ্যাকচুয়ালি বলা বলি হয়ে যায় আর কি, ওর বাবা পর্যন্ত এটা জেনে যায়। কেউ জানিয়ে দেয়? হ্যাঁ, কেউ জানিয়ে দেয়। সো এটা একটা হয়তো এরিয়া দেখেছিল আপনাদেরকে ঘোরাঘুরি করতে, কেউ দেখেছিল মানে যিনি জানছেন কিভাবে? হয়তো দেখেছিল, কারণ ও। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে তেমন একটা ইয়ে করতাম না যে দেখলে দেখুক। আচ্ছা, হ্যাঁ, যে পেয়ার কে তো ডর না কে, সো দেখলে দেখুক, এটাতে কোনো আমি পার্সোনালি আমার যায় আসবে না যে দেখুক, যেহেতু আমার একটা ইয়ে ছিল যে উনিই হবে। হ্যাঁ, তো তারপরে দেখে ফেলে যখন বলার পরে তখন ওর বাবা অনেক রিয়্যাক্ট করে, ওর সাথে অনেক রিয়্যাক্ট করে যে কি হলো না হলো।
তারপর ও কান্নাকাটি করা শুরু করে। অ্যাট দ্য মেন টাইম আমি ঢাকায় ছিলাম। তো যখন ও কান্নাকাটি করা শুরু করে, ও বিকালে কান্নাকাটি করা শুরু করতেছে, বিকালে জানানোর জন্য হয়েছিল। আমি বিকালেই ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যা 7টা-8টার মধ্যে আমি কুমিল্লায় চলে আসি। এসে ডিরেক্টলি ওর বাবার বিজনেসে আমি যাই। ওর বাবা যে বিজনেস করতো ওখানে, উনি তো ওখানে বিজি ছিল, আমি ডিরেক্ট সরাসরি চলে গেছি। সো ইভেন আমি যখন বাসে ছিলাম রোডে জানার জন্য সামহাও কি বডিটা কোনো বেশি এক্সট্রা ভাইব বা এক্সট্রা কনফিডেন্স দেয় নাকি? সত্যি কথা বলো ভাই, এটা দেয় মনে হয় একটু, হ্যাঁ, দেয় এক্সট্রা একটা যেমন কনফিডেন্স। গার্লফ্রেন্ড নিয়ে যখন ঘুরতেছো একদম এইভাবে, কার ঘাড়ে কয়টা মাথা আছে সে কবে যে তুই ঘুরতেছিস কেন? ওকে, চলে গেলে সরাসরি একদম বিজনেস ইনস্টিটিউশনে, হ্যাঁ। তো মানে হবু শ্বশুরের হ্যাঁ, ওই ব্যবসায়িক ওই জায়গায়। হ্যাঁ, তো দেখলাম উনি আছে। তো আমি ওনাকে ফার্স্ট টাইম দেখছি তখন। হ্যাঁ, ওনার পিকচার দেখেছি, বাট ওনাকে সরাসরি আমি ফার্স্ট টাইম দেখছি। তো আমি ডিরেক্ট যে পরিচয় দিলাম, যে এখন পরিচয় কী দিব সেটা নিয়েও অনেক ভাবার বিষয় ছিল, কারণ আমি দ্য মেইন টাইম জার্নির মধ্যে অনেক চিন্তা করতেছিলাম যে আমি কি বলবো। তাই তো 200 কেজি ওয়েট তুলে এটা তো কোনো পরিচয় হতে পারে। হ্যাঁ, Approach কি করবে। বলবো, হ্যাঁ, কি অ্যাপ্রোচ করব, বা আমি ওনার মেয়েকে অ্যাকচুয়ালি ভালোবাসি কথাটা বলার মতো গার্ডস আসলে গ্যাদার করছিলাম। তো তাও গেলাম, যাওয়ার পরে বললাম যে আমি ইকরাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তো উনি বললো যে হ্যাঁ বলো। অ্যাট দ্য মেইন টাইম উনি জানতো, অলরেডি তো উনি জেনে গেছে যে উনি সাথে দেখছে হয়তো ছবি টবি, হয়তো দেখছে, হয়তো দেখে নাই, এটাও জানি না, কারণ উনি জিনিসটাকে একটু গোপন রাখছে। হ্যাঁ, ওনার মেয়ের কাছে এটা বলে নাই যে আমি তোমাকে দেখেছি এখানে ওখানে ছেলের সাথে, এটা কিন্তু বলা হয় নাই। তো আমার পরে যেটা বুঝলাম যে উনি পিকচার্স অ্যাকচুয়ালি আমাকে দেখে নাই। আচ্ছা, নাহলে সাডেন রিয়াকশন একটা পেতাম, যেটা আমি দেখলাম যে পাই নাই। তো যেহেতু পেলাম না, তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু কথা বলি, আগাই, সামনের দিকে কথাটা আগানো যায়। তো বললাম যে কথা ছিল। তো বললো যে হ্যাঁ বলেন। আমি বলছি না, একটু আপনি সাইডে আসতে হবে, আমি বসে অ্যাকচুয়ালি কথাটা বলতে যাচ্ছি, একটা জায়গায় বসে, একটা নিরিবিলি জায়গায়, আপনি যদি কিছু মাইন্ড না করেন তাহলে একটু পাশে একটা রেস্টুরেন্ট ছিল, আমি ওনাকে করলাম যে একটু ইনসিস্ট করলাম যে একটু রেস্টুরেন্টে। উনিও বুঝতেছিল যে সামথিং ইজ রং। তো আমি গেলাম, যাওয়ার পরে করলাম। তো আমি বললাম, তখন আমি জানি না সাডেনলি কি হলো, মনে হয় ফিজিকের জন্য হতে পারে বা কিছু জন্য হতে পারে, ওইভাবে কি বুঝতেছিল বুক টান করে এরকম না, বাট দ্য থিং ইজ আমি ডিরেক্টলি বলে দিছি যে অ্যাকচুয়ালি আঙ্কেল আমি আপনার মেয়েকে পছন্দ করি। শুরু এটা দিয়ে করেছে। আমার কথা হলো আমি এন্ডিং করব এটা দিয়ে, এর চেয়ে ভালো শুরু করি এটা দিয়ে। তো উনি পুরা অবাক হয়ে গেছে, আনএক্সপেক্টেড, ওনার জন্য এটা ফুললি আনএক্সপেক্টেড। তো উনি বলে আচ্ছা। আমি বলি জি আমি পছন্দ করি, প্রায় 1 year হলো আমরা দুজনকে ভালোবাসি। তো উনি কিছু বলে নাই, উনি জাস্ট জিজ্ঞেস করলো যে তোমার বাসা কোথায়। তাই আমি বললাম যে আপনাদের থেকে এরকম ওনাদের বাসা ছিল অশোকতলা, আর আমার বাসা ধর্মপুর, মাঝখানে জাস্ট একটা কলেজ আছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এপার ওপার। তাই বললাম যে আমার বাসা ধর্মপুর। তো বলে আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মা কোথায়? তো বললাম আছে, ওনারও আছে, কিন্তু আমি আবার ওইটা বলছি, কিন্তু ওনারা মানবে না। হ্যাঁ, আমি ডিরেক্টলি ফ্রম নোয়ার আমি বলছি ওনারা মানবে না, আমি পার্সোনালি আমি আপনার মেয়েকে পছন্দ করি। এখন আমি আর কি বেশি কিছু আর বলতে পারতেছি না, আমি মেয়েকে পছন্দ। তো উনি বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি এখন কি করছো? অবধারিত প্রশ্ন। হ্যাঁ। তো আমি বললাম যে বর্তমানে আমি স্টুডেন্ট, বেশি কিছু করছি না। হ্যাঁ, স্টুডেন্ট, আর এক কথায় বাবা মার টাকায় চলতেছে, যেটাকে বলে আর কি। হ্যাঁ, আর টুকিটাকি কিছু করতেছিলাম, নিজের কিছু ইনকাম ছিল, ছোট ছোট কিছু ইনকাম সোর্স ছিল, ওগুলির কথাও আমি ডিসক্লোজ করলাম। তো উনি বললো যে তোমার ফিউচার প্ল্যান কি তাহলে?
যেহেতু প্রেজেন্টে কিছু নাই, এক প্রেজেন্টে, dumbbell ছাড়া। হ্যাঁ প্রেজেন্টে কিছু নাই, হ্যাঁ কারণ যেটা আছে সেটা দিয়ে আসলে কিছুই হবে না। হ্যাঁ, তো তুমি বললাম যে ঢাকায় কিছু করার প্ল্যান আছে। তো বললো যে ঢাকা অনেক এক্সপেন্সিভ সিটি, সো এটাতে কি এমন করবা বা কি এমন করার প্ল্যান আছে আপনার যেটার কারণে আমি আমার মেয়েকে আপনার হাতে দিব। আমি বললাম যে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম আমি টুকিটাকি কিছু করছি, কিন্তু আমার একটা বড় ভিশন আছে, হয়তো আমি ওই ভিশনের দিকে যেতে পারি, নাও যেতে পারি, এটা আল্লাহই ভালো বলতে পারে, বাট আমি না খেয়ে হলেও আপনার মেয়েকে ভালো রাখবো, এতটুকু আমি ইনশিওর করতে পারি। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি একটু ভাবি। মানে উনি আসলে পুরোই স্পিচলেস হয়ে গেছে, মানে কিছু বলার কিছু কি ছিল react না, করবে বুঝতেছে না। বুঝতেছিল না। আমি চলে গেলাম, তো ওকে বললাম, ও জানে না যে আমি আসলে ডিরেক্ট ওখানে চলে গেছি। ও ভাবছে আমি কুমিল্লায় এসে ওর সাথে অ্যাকচুয়ালি দেখা করব, ওকে তারপর সান্ত্বনা plan দিব, করবো বা কিছু তারপরে একটা। প্ল্যান করব। হ্যাঁ, তো এমন কিছুই না। তো আমি বললাম যে আমি প্ল্যান করব। ওকে যখন জানালাম তো বলে যে এটা তুমি কি করলা, এইটা কি করলা। আমি বললাম যে কখনো তো এরকম হয় না, এই জন্য আমি ভাবলাম যে এটা দিয়েই শুরু করি, কারণ আলটিমেটলি কথাটা যে মেয়ের বাবা পর্যন্তই যাবে, সো ওয়াই নট স্টার্ট ফ্রম দেয়ার। সো আমি ওখান থেকেই স্টার্ট করেছি, দেখি যা হবার হবে। তো তারপরে উনি বাসায় আসলো। হ্যাঁ, উনি বাসায় এসে ওনার মেয়েকে বললো যে ছেলে তো আসছে, ছেলে তো আমাকে এটা বলল, ছেলে মোটামুটি ঠিক আছে। এখন তোমরা কি আসলেই পছন্দ করো? ছেলের কনফিডেন্স লেভেল দেখে মনে হলো যে ছেলে তোমাকে আসলেই পছন্দ করে, না দিলেও হয়তো নিয়ে যাবে মনে হয়। So, আরে ভাই ভাবনা তো আসবেই, ইউ সি দ্য স্ট্রাকচার। না দিলেও জোর শব্দটা চলে আসছে অটোমেটিক, জোর করে নিয়ে যাবে। তো আপনার জোর থেকে মাসল থেকে বাইসেপ 16 ওরে বাপ রে। হ্যাঁ, তারপর বাইরে যারা জিম করতেছো আর টুকটাক যারা নেশা ভাঙ করো, ছেড়ে দিয়ে এখন এই মুহূর্তে জিমে ঢুকে যাও, অথবা নিজের মতো করে এক্সারসাইজ করো। বাড়িতে হয়তো পানির বোতল আছে 2 লিটার, ওটা দিয়ে শুরু করো, বাট করো, কনফিডেন্স ব্যাক করবে আর এরকম ভাবে ডেলিভারি দিবে। ওকে, জোর করে হলেও না হলে নিয়ে যাবে, তাহলে কি আর করা। তো পরে দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, এমনকি বললো ছেলের বাবা মা রাজি হবে না, কিন্তু ছেলে পার্সোনালি তোমাকে পছন্দ করে, এটা বাসায় সবাইকে মোটামুটি উনি যে জানালো। তো পরে ও আমাকে ফোন দিল যে তুমি এটা কি করছো, তুমি তো এমন মানে তুমি ডিরেক্ট, আমি তো বললামই যে ওখান থেকেই শুরু করি দেখি। তো বলে যে এখন কি করব, আমি বলি এখন কি করব, এখন দেখি, এখন বলে যে তোমার ফ্যামিলি, আমি বলছি আমার ফ্যামিলিতে আসলে মানবে না, কারণ আমার ফ্যামিলি হলো আপনার একটু জব টাইপ মানুষজন বেশি পছন্দ করে রাদার দ্যান বিজনেস। হ্যাঁ, কিন্তু আমি আবার পার্সোনালি বিজনেস কম্বিনেশনটা আমার কাছে ভালো লাগে রাদার দ্যান ডুইং জাস্ট জব। তো আমার ফ্যামিলি আসলে বিজনেস কাউকে দেখতেই পারে না, আই ডোন্ট নো। তো আমি ভাবলাম যে ওনারা রাজি হবে না, I know them very well because they are my parents, so I know them very well. তো বলছে আচ্ছা তাহলে কী করবো এখন, হ্যাঁ হোয়াটস দ্য নেক্সট প্ল্যান। নেক্সট প্ল্যান তখন বললো তুমি কি রেডি আছো? তো বললো যে হ্যাঁ আমি রেডি, কিন্তু কিসের জন্য? আমি তো বিয়ে করবো। তো বলে যে বিয়ে করবো, আমি বলি তুমি জাস্ট তোমার ফ্যামিলিকে জানো বিয়ে করবো, তোমার ফ্যামিলি রাজি কি না, ডিরেক্টলি রাজি বা সম্মতি দিচ্ছে কি না। হ্যাঁ, কারণ বিয়ে যদিও বা হয়, কারণ এটাতে পরবর্তী ইস্যু মেয়ের ফ্যামিলি থেকে করলে সেটা একটু ইস্যু হয়। তো বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে একটু করি। তারপরে আপনার উনি তারপরে আমাকে ফোন দিল, মানে মেয়ের বাবা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি কিছু কথা শুনছি তুমি নাকি বিয়ে করতে চাচ্ছ এমন। তো এখন বিয়ে করলে এখন তুমি কি ওকে নিয়ে যেতে পারবা, বা কোথায় নিবা, কি করবা? হ্যাঁ, তো আমি বললাম যে না আমি ওনাকে আবার বলছি আমি জাস্ট বিয়ে করে রাখবো, যে জিনিসটা যাতে হালাল থাকে। আমি একটু ইসলামিক রেফারেন্সেই টানলাম যাতে করে উনি বেশি কিছু একটা আসলে না বলা, মানে চান্স যাতে না থাকে।
তো তারপরে উনি বলে যে দাঁড়াও তোমার ফ্যামিলির সাথে কথা বলছে এই ব্যাপারে। আমি বলছি আমি তো প্রথমেই বলেছি, ওনারা রাজি হন। বলেছে একবার অ্যাটলিস্ট। আমি বলছি না, আই হ্যাভ ডিফারেন্ট প্ল্যান্স। উনি আর এরপরে কিছু বলে নাই আমাকে। তারপরে আমরা একটা কাজী অফিসে গেলাম, যে বিয়ে করে ফেলছি। বাবা মা ছিল, মানে মেয়ের বাবা মা? না, মেয়ের বাবা মা ছিল না, সম্মতি দিয়েছে, বাট ওরা জানে। ওকে, আমি জাস্ট জানানোটাকে ইম্পর্টেন্স দিচ্ছিলাম। কিন্তু আমার ফ্যামিলি কিন্তু এদিক দিয়ে জানে যে আমি হয়তো বা একটা রিলেশনশিপে আছি। হ্যাঁ, আমি যখন কথা বলি রুমের মধ্যে, তখন আমার মা বাবা টুকি ঝুঁকি দেয়, হ্যাঁ, যে কার সাথে কথা বলতেছে, মানে বুঝতে পারতেছিল যে কেউ আছে। কিন্তু যেটাই আছে না কেন, ওনারা অ্যাকচুয়ালি রাজি হবে না, ওনারা অ্যারেঞ্জ ম্যারেজে বেশি বিলিভ করে আর কি। তো এরপরে আমি যখন বিয়ে হয়ে যায় একটা সার্টেন ডেটে, তো সেপ্টেম্বরের 19 তারিখে 11 তারিখে আমাদের বিয়ে হয়। তো আমরা তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এবার আমি ঢাকায় যাই, দেখি কি করা যায়। তখন আমি স্টুডেন্ট ছিলাম, স্টাডির পাশাপাশি জবেও ঢুকলাম, দুইটা কম্বিনেশন করে স্টার্ট করলাম। অ্যাট দ্য মেন টাইম আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি একটু জেনে গেছিলো যে রিলেশনশিপে আছে, স্ট্রংলি রিলেশনশিপে আছে। ও এখান থেকে এবার একটা জিনিস হচ্ছে যে কীভাবে জানছে, এটাও একটা বিষয়। ঈদের টাইমে আমরা চুটে প্রেম করতেছিলাম বিয়ের পরে, হ্যাঁ, বাট কথাবার্তা বলতেছি, করতেছি, সব ঠিক আছে। আমার বাসায় কি যাতায়াত হইতো? তোমার ওই বাসা থেকে যাতায়াত হতো মেয়ের বাসায়? না, আচ্ছা, আমরা সবাই ইন্ডিভিজুয়াল দেখা করতাম, আলাদা আলাদাভাবে যেয়ে একটা সার্টেন রেস্টুরেন্টে বসে দেখা করতাম। তো আমরা কি হচ্ছে, ঈদের সময় আমার একটা কাজিন আসছিল। কাজিন কী করছে, কাজিন আর আমার এজ সেম ছিল, আমরা একদম ফ্রেন্ডসের মতো ছিলাম। কিন্তু যত ফ্রেন্ডসই থাকি না কেন, আমি এই জিনিসটা ডিসক্লোজ করবো না, এটা তোমাদের। কিন্তু ও ভাবছে যে আচ্ছা ঠিক আছে, ও কাজিন আমার সাথেই ঘুমাইছে একসাথে ঈদের আগের রাত, হ্যাঁ, ঘুমাইছে। আমি তো কথা বলতেছি, ও জানতো যে ও একটা রিলেশন আছে, ও আবার আরেকটা মেয়ের সাথে কথা বলতেছিল, আমরা যে যার মতো ব্যস্ত। সে কি করছে, আপনার মাঝখান দিয়ে সে করছে যে সে আমার কথাগুলো শুনতেছিল, টুকটাক শুনতেছিল, শুনে সে 2-3 স্টেপ বাড়ায় মানে বলার প্রস্তুতি নিচ্ছিল যে আমি ফুফুকে 2-3 স্টেপ বাড়ায়, মানে আমার মাকে 2-3 স্টেপ বাড়ায় বলবে। সে যে তারপরে কোরবানির দিন সে আমার মাকে জানাইছে যে ফুফু, ইকরাম তো এমন রিলেশন করে, রিলেশন তো ফাটে রিলেশন করতেছে, মনে হয় ওরা বিয়ে করে ফেলবে। হ্যাঁ, তো মনে হয় বিয়ে করে ফেলবে। এই কথা শোনার পরে আমার ফ্যামিলি পুরাই, মানে ওরা একদম স্ট্রিক্ট হওয়ার জন্য যত রকমভাবে ট্রাই করা যায়, এখন যত রকমভাবে ট্রাই করা গেলেও তো মানে আমাকে তো ট্রাই করে পসিবল হবে না। আমি তখন বুঝছি যে অনেক বেশি সিনারিও যখন অনেক ডিজাস্টার দিকে যাচ্ছিলো, আমার সাথে অনেক ঝগড়া ঝামেলা হচ্ছিল, তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঢাকায় চলে যাই। আমি বাসা ছেড়ে দিছি, আলটিমেটলি বাসা ছেড়ে দিয়ে আমি স্টাডির পাশাপাশি জব যেটা করতেছিলাম, একটু করতেছিলাম, আরও করতেছিলাম, খুবই ছোটো একটা অ্যামাউন্ট নিয়ে আমি ঢাকায় মানে স্ট্রাগল লাইফটা আর কি। তখন বাবা মা থেকেও অ্যামাউন্ট নেওয়াটা এগুলি সব অফ করে দিচ্ছে, কথা হলে স্ট্রাগল করেই দেখি উঠবো। তারপরে স্ট্রাগল করে মনে করেন জব চলতেছে, এদিক দিয়ে হলো আপনার ওনার সাথেও আমার ভালো কথাবার্তা হচ্ছে। অ্যাট দ্য মেইন টাইম তখন আবার কোভিড হিট করে। তো আমি ভাবছিলাম চলে আসব, কিন্তু বাসায় সমস্যা, তো আমি আসলে তখন আর আসতে পারিনি। মানে আসবো কোথায়, বাসায় আসতে তো সমস্যাই। তো কোভিডে যখন সবাই একবারই হতো না, বাড়ির সাথে ফোনেও হতো, কিন্তু হতো শুধু এই জন্যই যে তুমি রিলেশন যেটা করতেছো ওইটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দিলে কন্ডিশন থাকতো অলওয়েজ। তো অ্যাকচুয়ালি ওই কন্ডিশন নিয়ে তো কথা বলা যায় না, কথা বলা কন্টিনিউ করা যায় না বেসিক্যালি। অ্যান্ড তারপরে আমি যখন কোভিডে সবাই বাড়িতে চলে যায়, আমি ঢাকায় থাকি, আমি ঢাকায় থাকি। 2টা ঈদও ঢাকায় করেছি, একলা সম্পূর্ণ একলা ছিলাম।
শুধু আপনার ওনার সাথেই কথা হতো, তো কথা হতো, ইয়ে হতো সব কিছু। এখন এমন একটা সিনারিও ছিল, আমরা বিয়ে করেছি, কিন্তু আমি যে আমার শ্বশুরবাড়িতে যাব ওরকম সিনারিও নাই, কারণ ওখান থেকে সবাই জানতো যে এখনো ওর বিয়ে হয় নাই, কারণ কেউ জানে না যে বিয়ে হয়েছে বা এরকম কিছু একটা। তো আমি যেতেও পারতেছিলাম না, ওখানেও যেতে পারতেছিলাম না, বাসায়ও যেতে কিন্তু পারতেছিলাম। বাবা তো জানতো যে আপনারা বিয়ে করছেন, মানে মেয়ের বাবা, তাহলে ওখান হ্যাঁ, থেকে কি- ওদের সম্মতি ছিল, জানতো, কিন্তু পারিবারিকভাবে ওখানে তো এলাকাটা তো খুব টুগেদারলি থাকে, মানে যে এলাকাগুলোর কথা আচ্ছা, সে মানে বলছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওকে, তো ওই মানুষজন কিভাবে নিবে তখন? হ্যাঁ, মানুষজন কিভাবে নেয় সেটা একটা ফ্যাক্টর। আর ওনারা যেই এলাকায় থাকে, ওনাদের ফুল আত্মীয় স্বজন সবাই একই এরিয়াতে ও, থাকে। আচ্ছা, আচ্ছা, সো আমি যদি এন্ট্রি নিতাম, সো পুরো এলাকা জেনে যেত যে কেউ এন্ট্রি নানুয়া দিঘি আছে না, নানুয়া দিঘির পার। পূর্ব পাড়ে প্রায় 1.5 বছর ছিলাম আমি, তাই না? ডক্টরের বাসায় 7th ফ্লোরে। ও আচ্ছা আচ্ছা, ওই যে পুরনো বাসাগুলো, নতুন যে বাসাটা, নতুন বাসাগুলা, সবচেয়ে একদম রিসেন্ট যে বাড়িটা হলো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে ওকে, পেরেছি। তারপর তো তুমি গল্প আপনার বলতেছো, আমি ওই লোকেশন গুলো চোখের সামনে হ্যাঁ, ভাসতেছে। তাই না? ওকে, ওই নানুয়া দিকের ওই সাইডেও আমরা অনেক ঘোরাঘুরি করেছি, ঈদগার দিকেও ঘোরাঘুরি করেছি। রোজ এক ঝলক দেখছি কিনা 7 তলা থেকে। ঘোরাঘুরি করছে। তারপরে হ্যাঁ, তো আপনার এই জন্য যাওয়া হচ্ছিল না কোথাও। তো একলা একলাই কোভিডটা পুরা কাটালাম। তারপরে যখন সাডেন মাঝখানে বললো যে কোভিড একটু অফ হয়েছে, ট্রাভেলিংয়ের জন্য বাস খোলা হলো, তখন আমি দৌড় দিলাম যে এক পলক দেখে আসি, কারণ স্টে করার মতো সিনারিও নাই। আবার এক পলক দেখবো সেটার জন্য আবার এলাকায় ঢুকতে পারবো না, এলাকায় ঢুকলেই মানে এমন একটা সিনারিও হয়ে গেছে, এলাকায় ঢুকার সাথে সাথেই সবাই বুঝে যাবে যে ওর বয়ফ্রেন্ড, মেবি বয়ফ্রেন্ড যে সে হয়তো ঢুকছে। হ্যাঁ, আর বিকজ অফ মাই লিটল বিট অফ স্ট্রাকচার সব খেয়াল করে। সবাই আসলে চোখে পড়ে যায়, আমি লুকে আসার মতো কোনো সিনারিও আসলে নাই। তাও আমি গেলাম, রাতের আধারে গেলাম, রাতের আধারে যে ওকে ডেকে, তারপর ফোন করে ডেকে বের করে এনে একটু দেখে টেকে সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে, তারপর আমি আবার ওই রাতেই আবার ব্যাক করলাম, বিকজ আমি আসলে বাসায় তো আর যেতে পারতেছি না, আমি আবার পরে ব্যাক করলাম। এইভাবে 1 বছর প্রায় চলতেছিল। আমি আমার ফ্যামিলিকেও ওই যে বোঝানোর ট্রাই করলাম যে আমি একটা মেয়েকে ভালোবাসি। ওরা মাঝখানে বললো যে না ঠিক আছে, আমরা তাহলে এগ্রি করবো, জাস্ট মেয়ের ফোন নাম্বার অথবা মেয়ের কারোর একটু দেখি, খোঁজখবর নিই। একটু দেখি খোঁজখবর নিই। আসলে ওনাদের খোঁজখবরটা এটাই থাকতো যে কিভাবে ফোন cancel দিয়ে করা যায়। কীভাবে ক্যান্সেল করা যায়, হ্যাঁ, হাউ টু ক্যান্সেল ইট, অ্যান্ড যদি ওখান থেকে প্রোটেস্ট আসে ওইটাকেও কীভাবে ক্যান্সেল করা যায় সেটারও পুরো প্রস্তুতি। বাট আমি ইভেনচুয়ালি নাম্বার দিই নাই। তো আমাকে এরপরে একটু ম্যানিপুলেশন করারও ট্রাই করলো যে নাম্বারটা দিলে আমরা কথা বলে আমরা একটা ইয়েতে চলে আসবো, হ্যাঁ, ফাইনাল ডিসিশনে চলে আসবো। আমি জানতাম ফাইনাল ডিসিশনটা কী হবে। আমি বলছি যে আমি যদি প্রপারলি রাজি থাকো একসাথে বসাই, তোমাদেরকে সবাই 2 ফ্যামিলি একসাথে বসে হয়তো এটা এঙ্গেজমেন্ট অথবা কিছু একটা করে তারপরে এটা যদি হয় দেন আই উইল কাম, সমস্যা নেই। আমি বলছি না আমরা একটু দেখি, আমি বলছি একটু দেখি মানে এটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, তো তারপরে এটা নিয়ে অনেক বেশি ঝামেলা যাচ্ছিল সব কিছুই। তো আমি বললাম যে ঠিক আছে, আমার অ্যানিভার্সারি তখন সামনে চলে আসতেছে প্রায়। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আর মনে হয় 10 দিন বাকি। তাই বললাম যে আমি আর 10 দিন পরে আমার অ্যানিভার্সারি ডেট তখন, সে আর 10 দিন পরে সেপ্টেম্বরের 11 তারিখে আমি বিয়ে করে ফেলবো, যদি আপনারা সবাই যদি না রাজি হন আমার কিছু করার থাকবে না, বিকজ আমি চাচ্ছি এটা ম্যারেজ পর্যন্ত যাক সামহাও। এখন তারপরে যদি মেনে নাও তাহলে মেনে নিতে পারো, না নিলেও কিছু করার নাই। তো বললো যে আচ্ছা ঠিক আছে। পরে লাস্ট মোমেন্টে আমার বাবা রাজি হয়েছে, লাস্ট মোমেন্টে 8 সেপ্টেম্বর ওইটা। তো বাট আমার মা রাজি হচ্ছিল না। তা আমি আমার বাবাকে বললাম দেখো আর 2 দিন আছে, আপনি 11 তারিখ বলে যে এখন আমাকে আমার বাবা জিজ্ঞেস 11 তারিখই কেন, 12 কেন না, হ্যাঁ 10 কেন না, আমাকে এটা জিজ্ঞেস করছে যে 11 তারিখই কেন।
কি মুখ পোড়াইছো 11 তারিখে হ্যাঁ। এটা যে বলেনি? তো তো বলতেছে যে 11 তারিখে কেন? তো আমি বললাম যে এটা আমার আসলে আমার চয়েস, আমি চাচ্ছি 11 তারিখে, এটা আমার মেন্টালিটি, আমি চাচ্ছি আমার এটা 11 জ্যোতিষ তারিখ। বলছে হ্যাঁ 11 তারিখ 11 তারিখ হচ্ছে দুপুরের শুভ পর। লক্ষণ। তো আপনার বললো যে আচ্ছা ঠিক আছে, তোর মাকে আমি দেখি বুঝে কিছু করা যায় কি না, করা যায় কি না, তুই চলে আয়। আমি বলছি না, বুঝে আমাকে কল দিতে বলো, আমি যেটা বলছি ওই কন্ডিশনে যদি রাজি হয় ইটস ওকে, আদারওয়াইজ না। তো এদিক দিয়ে সামহাও আই ডোন্ট নো, আমার ওনাকেও কল আসলে আসছে, সামহাও নাম্বার কালেক্ট করা হয়েছে। তো করার পরে মানে ওনাকে বলা হচ্ছিল যে তুমি ওই ছেলের সাথে অ্যাকচুয়ালি ইয়ে করো না, ও যদিও আমাদেরই ছেলে কিন্তু ও কিন্তু মানুষ ভালো না। মানুষ ভালো না, ও কিন্তু তোমাকে বিয়ের পরে তোমাকে কিন্তু পিটাবে। বডি দেখো না। বুঝছো? মানে ডোমেস্টিক ভায়োলেন্স যা যা বলার ওনারা বলছে, বাট উনি জানেই আমি কেমন, বা আমার সব কিছু দেখেই তো আমাকে বিয়ে করছে। হুম। তো আমরা সেম ডেটে বিয়ে করছি, আবার আমরা লিটারালি আবার বিয়ে করছি। সো বাড়িতে পারমিশন নিয়ে সবার হলো, রাজি হলো? না না, ওরা তো রাজি না, বা আপনার আমার মা তো রাজি হয় নাই। হুম। তো আমি সেম ডেটে আবার বিয়ে করছি, বিয়ে করে আমি নিজের ফ্যামিলিকে জানানোর নিজের ফ্যামিলিকে জানানোর জন্য আমি ওইটার স্ক্রিনশট যা আছে ডকুমেন্ট আমি done. পাঠাইছি। আমি বলছি আপনারা রাজি হচ্ছেন না, কিছু করার নেই। এইটা বলার পরে বলছে ঠিক আছে আমরা রাজি হয়েছি। আচ্ছা, তারপরে এক সপ্তাহ পরে আমি অ্যাট দ্য মেইন টাইম আমরা যে 1 বছর পরে করছি, এর মাঝখানে আমি ওকে অ্যাকচুয়ালি ঢাকায় নিয়ে আসছি। নিয়ে আসে আমরা ছোট্ট একটা ইয়েতে উঠছি, একটা রুমে উঠছি, সব কিছু আমরা আমাদের আনঅফিসিয়াল অফিসিয়াল যেটাই বলো না কেন আমরা সংসার জাস্ট স্টার্ট করলাম। তো ওর মাঝখানে 3-4 মাস পরেই আমাদের অ্যানিভার্সারি আসলো, আমরা আবার বিয়ে করছি। বিয়ে করে ওইটার সব কিছু আমরা দিলাম, তখন বলে যে না আমরা ঠিক আছে আমরা রাজি হয়েছি। তারপর আবার আমরা কুমিল্লা ব্যাক করলাম। ব্যাক করার পরে তারপরে আমি আমার বাসায়, আমি আমার ওয়াইফকে নিয়ে বাসায় উঠছি। ফার্স্ট 1 বছর পরে তাহলে যাওয়া হচ্ছে না বাসায়? 1 বছর না, প্রায় 2 বছর। 2 বছর যাওয়া হয়। 2 প্রথমে তো বছর, নিজেরা বিয়ে করছে, এরপরে ফ্যামিলিকে জানানোর পরে হ্যাঁ বিয়ে করছে। ফ্যামিলিকে যখন জানাইছি অতদিনে 1 বাবা বছর মার হয়ে মুখে তো গেছে। 2 বছর দেখোনি তুমি, রাইট? না ভিডিও কল ভিডিও কল হয়েছে। ভিডিও Okay, কলে reaction কি ছিল বাবা মা যখন ঢুকতেছে? আর এই বন্ধুরূপী শত্রুটা কি ভূমিকা রাখছিল? কাজিনটা? কাজিনটা ওর ভূমিকা তো মাশাআল্লাহ। থাকার কথা, মাশাআল্লাহ। ওর ভূমিকা তো মাশাআল্লাহ ছিল, এমনকি ওকে আমি যখন ধরলাম যে তুই এটা কেন বলছস, তোর রিলেশন তো আমি আমার মামাকে বলি নাই। আমার রিলেশন তো আসবে যাবে আমাকে বলছে। হ্যাঁ, কিন্তু তোরটা আমার কাছে একটু স্পেশাল মনে হয়েছে, যে এটা আসবে যাবে না, এটা শুধু আসতেছে। হ্যাঁ, তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, এটা আসতেছে, তো তাতে তোর তোর সমস্যা ক্ষতি কি? কি? তোর তো আমি কোনো ক্ষতি করি নাই, তোর সমস্যা কি? না হঠাৎ করে আমার মনে হয়েছে যে এটা জানানো দরকার। দায়িত্ববোধ জাগ্রত তো এত দায়িত্ববোধ জাগ্রত, তোকে আসলে আমি ওই দিন রাতে জায়গা দেওয়াটা আমার ভুল হয়েছে আমার লাইফের। হ্যাঁ, কিন্তু আমার ওয়াইফ আবার বলছিল যে এইটাই একটা টার্নিং পয়েন্ট ছিল, যে এটা এখান থেকে ঝগড়া হবে, তারপরে তুমি চলে বাবা মার আসবে। রিঅ্যাকশন কেমন ছিল? এখন বাবা মার বউকে নিয়ে reaction 2 বছর পর ঢুকতেছে। 2 বছর পর ঢুকলাম গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ আমার নিজেরও বলা যায় গৃহপ্রবেশ 2 বছর পরে। হ্যাঁ, তো ঢুকার পরে আমার বাবার রিয়াকশন ওয়াজ নর্মাল, যে না ঠিক আছে ছেলে নিজ থেকে, তবে হ্যাঁ মনে মনে হি ওয়াজ শকড। হ্যাঁ, যে আসলেই মানে সে লাভ ম্যারেজ। আমাদের পূর্ব বংশে আমরা যত যাই ধরি না কেন সব অ্যারেঞ্জ ম্যারেজ। আই এম দ্য ফার্স্ট ওয়ান যে অ্যাকচুয়ালি বিয়ে আপনার ভালোবেসে বিয়ে করা যায়, আবার ভেগে। তো ভাগাটাও একটু আনকমন ভাগাই ছিল, কারণ এক ফ্যামিলি জানা ছিল, আরেক ফ্যামিলি জানা ছিল না। তো আপনার যখন গেলাম, আমার মাও দেখলাম যে এখন নর্মাল। কি করলো বৌমাকে? কি করলো আসার সাথে? আসার সাথে সাথে ওর জড়ায় ধরলো। হ্যাঁ, আই ওয়াজ লাইক যে তাহলে তুমি তো ফোনে কি ছিল বিচ্ছিন্ন এটা, তাইলে। পিছনে কি ছিল এটা, সামনে কি হচ্ছে?
তখন আমি বুঝলাম যে না আসলে ওর সাথে নর্মাল অ্যাজ ইউজুয়াল আছে, যে যাতে বোঝানোর জন্য যে আমি আসলে আই এম দ্য এনিমি আর ওরা ওনারা ঠিক আছে। সবাই ঠিক আছে। আচ্ছা, বউ শাশুড়ি ঠিক আছে, এনিমি তাহলে কে? ইকরাম। হ্যাঁ, ওকে, এনিমি তাহলে আমি। তো এনিমি সাজানো হচ্ছিল যে বোঝানোর জন্য যে যেটা বলা হয়েছিল যে আমি হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স করবো না, ওটাকে অ্যাকচুয়ালি বাস্তবে রূপান্তরিত যাতে করা যায়, ওই জন্যই ইয়ে করা। তারপরে ওরা মেনে নিল সব কিছু অ্যাজ ইউজুয়াল। আমার মনে তখন একটা প্রশ্ন দেখতেছিল যে তাহলে প্রথমে মেনে নিল না কেন? বিয়ে হওয়ার পরে জানানোর পরে মেনে নেওয়া। আমি জিজ্ঞেস করে বসছি আগে কি সমস্যা হচ্ছিল, আগে আসলে প্রবলেমটা কোথায় ছিল? তো বলে যে না এখন আমরা চাচ্ছিলাম তো, আগে আমরা তো বলিনি আমরা রাজি না, আমরা বলছি যে আমরা আগে দেখে তারপরে আমরা দুই ফ্যামিলি একসাথে বলছি। আমি তো এটাই বলছি, জাস্ট আমি বলছি যে দেখার পর্বটা বাদ দিয়ে দুই ফ্যামিলি একসাথে দেখে, দুই ফ্যামিলি দুইজনকে দেখুক, সবাইকে দেখুক, তারপরে ওই বসাতেই একটা কিছু হয়ে যায়। আমি চাচ্ছিলাম এটা তো তোমরা যেহেতু চাচ্ছ না, তখন আমার কাছে এই জিনিসটা খুবই সন্দেহজনক লাগছে যে তাহলে নিশ্চয়ই ওইটা হতে যাচ্ছে যেটা আমি চাচ্ছি না। তো বলে যে না আমরা আসলে এমন কিছু চাই নাই, হ্যাঁ এমন কিছু চাই নাই, কিন্তু অ্যাকচুয়ালি আই নো যে আসলে কি হতে যাচ্ছে, কি হবে। তো আমি বলে যে না যাক ঠিক আছে, সব কিছু ঠিকঠাকভাবে হলেই হলো। দেন আমরা আসলে অফিসিয়ালি আমরা হলো যে আবার আরেকবার বিয়ে করা হয়েছে আমাদের। তাহলে কয়বার? 3বার আমাদের 3বার বিয়ে করা হয়েছে। তো আরেকটা যেটা ফ্যামিলিগতভাবে সবাই মিলে একটা ঘরোয়া একটা আয়োজন করে সবাই আসছিল মেয়ে পক্ষে? ওইটাতে হ্যাঁ মেয়ের পক্ষে সবাই আসছিল। তখন মেয়ে পক্ষ যে অলরেডি জানতো, এটা আবার আমার ফ্যামিলি জানতো না, টিল নাও জানে না। তো ওনারাও আমি বলে দিয়েছি আপনারা ওই রিয়াকশনে দিবেন যে ইউ গাইস আর অলসো শকড। আমরাও কেউ অভিনয় করতে পারুক না পারুক, শ্বশুরের তো পারার কথা, কারণ শখ তো সে প্রথম দিন থেকেই, উনি তো প্রথম দিন ওই রোলটাই প্লে করে যাচ্ছে সব জায়গাতে। উনি ওই প্রথম রোলটাই সব জায়গায় প্লে করতেছে। তো পরে দিয়ে আমার বাবা হলো যে আমার শ্বশুরকে বলতেছিল যে এখন দুই ছেলে মেয়ে যেহেতু রাজি, এখন কি করা, এখন এটা তো অফিসিয়াল করে ফেলতে হবে। উনিও বলতেছে, তখন আমি সামনে ছিলাম অবশ্য, উনিও বলতেছে যে হ্যাঁ এখন কি করার, কিছু তো করার নাই। আমি মনে মনে বলতেছি আপনিই তো প্রথম জানেন। ওই একই ডায়লগ, কিন্তু কিছু তো করার নাই। প্রথম সাক্ষাতে কিন্তু ভদ্রলোক একই কথা বলছে যে তোমরা তো পালায়া যাবা, কিছু তো করার নাই। বিকজ আমি জানি আমাদের বন্ডিং কেমন ছিল, ও জানতো যে আমাদের বন্ডিং কেমন ছিল, আমাদের ভালোবাসা দুজনের প্রতি কেমন ছিল, এটা আমরা দুজন জানতাম যে এটা অ্যাকচুয়ালি হবে। তারপরে আমরা আমাদের জার্নি শুরু করলাম, আমাদের সাংসারিক জীবন সব কিছু শুরু করলাম। এখন রাইট নাও উই আর হ্যাপি, আমরা সুন্দরভাবে, আমাদের একটা ছোট বেবি আছে। তো বয়স কত? 3 বছর হবে। কি নাম ওর? ফারিস্তা। সুন্দর নাম। আর কি আমার ছোট একটা ভালোবাসার গল্প আপনাদেরকে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগতেছে। গল্পটা ছোট বাট ইম্প্যাক্ট খুবই মারাত্মক। আমি কোনো একটা জায়গায় কিছু কথা বলছিলাম যে এক মানুষ ছাড়া সব কিছু প্রশ্নে মানুষের ইমোশন দিনকে দিন কমে যায়। যেমন একটা ধর একটা টেবিল, একটা চেয়ার, তার প্রতিও মায়া পড়ে যায় 5 বছর যদি এই টেবিলটা আমার ঘরে থাকে, বা একটা কোনো পেট, বিড়াল কুকুর যাই আমরা লালন করি, দেখা যায় 2 বছর গেলে মাত্রা শুধু বাড়েই। কিন্তু মানুষই একটা প্রাণী, কাছাকাছি আসলে কিছুদিন পরে যেন তার ওই ম্যাজিকটা হারায় যায়। এত তীব্রতা নিয়ে একটা মানুষকে ভালোবাসি, এত যুদ্ধ করে বিয়ে করি, দেন ফাইনালি 5 বছর 7 বছর পর যেন এই ম্যাজিকটা কোথাও হারায় যায়। এই মানুষই একমাত্র প্রাণী, কাছাকাছি থাকলে বাড়ে না বরং কমে যায়। আজকের পৃথিবীতে দেখতেছি। তোমাদের ক্ষেত্রে কি বিষয়টা ইকরাম? কারণ যে পরিমাণ তীব্রভাবে ভালোবাসছো তুমি তোমার প্রিয়তমাকে, যে পরিমাণ যুদ্ধ করছো, এই যে করোনার সময় 2 বছর একা একা থাকা চারটাখানি কথা না, কিন্তু তোমার বয়স এমন কিছু না যে তুমি নিজেকে এত বুঝ দিতে পারবা। আর স্পেশালি তোমার মতো আমাদের মতো এরকম ট্রিপিক্যাল কিছুটা কনজারভেটিভ এবং মধ্যবিত্ত পরিবারের ভিতর দিয়ে যারা বড় হই, তাদের কিন্তু লেগেসি ভাঙা। তুমি বলতেছিলে যে তোমার 14 বছরের মধ্যে বৈবাহিক সম্পর্ক না, এরকম প্রেম করে বিয়ে করা, এগুলো ভেঙে একটা কিছু নতুন করে এভাবে সম্পর্কে জড়িয়ে পড়া তো সহজ না, এবং এটা মেনটেন করা।
সো ফাইনালি কি ম্যাজিক কি কমেছে দুজনের মধ্যে নাকি আরও বাড়ছে? না, আমি ম্যাজিক আসলে সব সময় ধরে রেখেছি, ও ধরে রেখেছে। বিকজ আমি যেটা মনে করি যে মানুষ যেহেতু আপনার এটাকে কী বলে ভ্যারাইটি অফ পছন্দ করে, হ্যাঁ, বিভিন্ন রং আমরা কিন্তু পছন্দ করি। আমরা কোনো মেয়েদের ক্ষেত্রে একটু কম সত্য হলে ছেলেদের ক্ষেত্রে কিন্তু 100-তে 500 সত্য। হ্যাঁ, তো যেটা হয় ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি ওটা কি বলে, পলিগামি বলে মনে হয়। পলিগামি মনে হয়। আর যদি ফিজিক এরকম হয়, লুক যদি এরকম কিলার টাইপ হয় না, আমি আমার ওয়াইফের ক্ষেত্রে অলওয়েজ আরেকটা ক্যারেক্টার নিয়ে চলি, আর আমি বাইরে আরেকটা ক্যারেক্টার নিয়ে চলি, বুঝি অলওয়েজ। আচ্ছা, যেটা হয় আমি আমার ওয়াইফের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পুকি ক্যারেক্টার হয়ে চলি। হ্যাঁ, মানে ওর টেডি বিয়ার হলো আমি অলওয়েজ ওইভাবেই চলি। সে এখন ওই টেডি বিয়ারকে আদরও করতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স বলো না আবার। না, ডোমেস্টিক ভায়োলেন্স না, ও যদি করে আমার উপরে তো ইম্প্যাক্ট পড়বে না। পড়বে না, না, এটা তো পড়বে উল্টা, না। উনি পুকি বললো। হ্যাঁ, আমি পুকি হয়েই থাকি ওর সামনে। এই জন্য বলো, আমি বাহিরে একরকম থাকি, ওর কাছে আরেক রকম থাকি। আর বাইরে বাহিরে তো Rough and tough. টাফ ক্যারেক্টার, টাফ পার্সোনালিটি বিল্ড করে অলওয়েজ থাকি মোটামুটি কাইন্ড অফ, আর নিজের মতো করেই থাকতে পছন্দ করি। এই এতটুকুই। কিন্তু আমি আমার ওয়াইফের ক্ষেত্রে আমি অলওয়েজ একটা ডিফারেন্ট ক্যারেক্টারে থাকি, যেটা আমি অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফ জানে যে আমি কোনটা। তো আমি ওইভাবেই থাকি যে ও ওটাকেই পছন্দ করে, ও ওইটাতেই মাঝে মাঝে আমরা এই যে টেডি বিয়ারকে মাঝে মাঝে জড়ায় ধরি, মাঝে মাঝে দেখা গেলো মন খারাপ লাগলো ওইটাকেই মারতেছি, ওটাকেই ইয়ে করতেছি, কিন্তু টেডি বিয়ার কিন্তু আপনাকে রিপ্লাই কখনোই দিবে না। আমিও সেম। ইভেন ওর জন্য যা যা করা দরকার ডিফারেন্ট এবং ও যেটা এক্সপেক্ট করবে না, আমি জানি ও কোনটা এক্সপেক্ট করবে না, ওর বিয়ন্ড এক্সপেকটেশন কোনো কিছু যদি আমি করতে পারি, আমি সেটার অপশনস কখনোই ছাড়ি না। আর এটা অনেকেই বলে যে বেবি হওয়ার পর অ্যাকচুয়ালি আপনার অ্যাট্রাকশন কমে যায়, এরপর বেবির প্রতি অ্যাট্রাকশন। আমার মতে কি এইটাকে অলওয়েজ ইন আ ব্যালেন্স মোড রাখতে হবে। বেবির জায়গায় থাকবে, ওয়াইফের জায়গায় থাকবে, যাকে ভালোবাসা হয়েছে। কারণ আমি ওনাকে প্রথমে ভালোবেসেছি, ওনার আমার ভালোবাসার রেজাল্ট হলো দ্য বেবি। হ্যাঁ, তো ওনাকে আমাকে যেটা বাসতেছিলাম ওটা বাসতে হবে, এবং উনিও আমাকে সেটা বাসতে হবে। আমরা এটা খুবই সুন্দরভাবে মেনটেন করে চলি। আমি যদি বাসায় দরজা দিয়ে প্রথম ঢুকি, ওই দরজাটা ওপেন করে, তো ও যখন ওপেন করে অবভিয়াসলি আমার বেবিও দৌড়ে দৌড়ে আসতেছে, আমি দেখছি আসতেছে। আমরা সচরাচর যেটা করি সেটা হলো যে প্রথমে বেবিকে ধরে ফেলি। হ্যাঁ, কিন্তু যে খুলছে আমার জন্য দরজাটা, কিন্তু সেই আমার লাইফের প্রথম দরজা খুলছে। তো আমি প্রথমে যেটা করি, আমি ওকে প্রথমে জড়াই ধরে তারপরে বেবির দিকে ট্রান্সফার হয়ে তারপর বেবিকে কোলে নিই, তারপরে ওদের দুজনকে কোলে নিয়ে আমি দরজাটা আমি নিজে অফ করি। এটা আমার একটা মানে লাইফের একটা পার্ট। আমি যখনই বাসায় ঢুকি, এটা আমার লাইফের একটা পার্ট থাকে অলওয়েজ। তারপর ছোটো আমি বলবো না ভালোবাসা টিকায় রাখার কোনো জিনিস, ভালোবাসা একবার মানুষের সাথে যখন হয়ে যায় তখন এটা আসলে একটা আত্মার সম্পর্কর মতোই হয়ে যায়, পুরো দুইটা আত্মার একটা বন্ধনের মতো। তো এইটার জন্য ছোট কিছু এফোর্ট মানুষকে দেওয়া লাগে, যাতে সেটা সবসময় একটা নতুনত্ব থাকে ওটার মধ্যে। আমি ছোট জিনিস করি, যেমন একটা ফুল নিয়ে আসলাম, একটা চকলেট নিয়ে আসলাম, যদি ডায়েটে থাকে তাহলে ডার্ক চকলেট নিয়ে আসলাম। বাট দ্য থিং ইজ ছোট জিনিস করলে ওটাতে দে আর হ্যাপি। একদমই তাই। এইটাই। অন দ্যাট নোট ইকরাম, অনুষ্ঠান শেষ করতেছি, বাট একদম শেষের দিকে যে কথাগুলো বললে একটা ছিল দারুণ ফান পার্ট, তোমার অজান্তে ফান পার্ট, সেটা হচ্ছে ডোন্ট ট্রাই অ্যাট হোম। ও বলেছিল যে একসাথে মা এবং মেয়েকে কোলে তুলে নেয়, ওর জন্য ঠিক আছে রে ভাই, ও 250 কেজি পর্যন্ত তোলা মানুষ। ডোন্ট ট্রাই অ্যাট হোম, এটার জন্য এক্সপার্ট হওয়া প্রয়োজন। আর ডেপথ পার্ট হচ্ছে মারাত্মক। আমি একটা কোয়েশ্চেন করেছিলাম, এই ছেলেটি ভালো একটা গুণ যে খুবই স্পেসিফিক এবং খুব গভীরে কথা বলার ক্ষমতা রাখে। এখন আমি বুঝতে পারতেছি না যে ও বুঝে সুঝে বলতেছে নাকি না বুঝে গভীরে কথা বলার ব্যাপারটা ডেলিভার হচ্ছে। যদি বুঝে সুঝে বলে তাহলে আমার চেয়ারে বসার জন্য ছেলেটা অনেক বেশি যোগ্য,
আর যদি না বুঝে বলে তাহলে আমার চেয়ার এখনও সুরক্ষিত থাকলো। আমি ওকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে এই ম্যাজিক কি দিনকে দিন কমতেছে কিনা। সাধারণত মানুষের ক্ষেত্রেই ম্যাজিকটা কমে যায়, অনেক আগ্রহ অনেক তীব্রতা নিয়ে পরস্পরের কাছে মানুষ আসে, 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে সব এলোমেলো হয়ে যায়। তো বললো যে আমি 2টা ক্যারেক্টার নিয়ে চলি, একটা হচ্ছে টাফ আমি, আর একটা হচ্ছে ভেতরের যে আমি অ্যাকচুয়াল আমি, সেটা হয়তো আমার বইয়ের সাথে বা আমার ফারিস্তার মায়ের সাথে সেটা শেয়ার করি, যেটা আমি অ্যাকচুয়াল আমি, টেডি বিয়ার টাইপ অ্যাটিটিউড। এটাই কিন্তু পুরুষ মানুষের ভালোবাসা। পুরুষ মানুষ রীতিমতো আজকের পৃথিবীতে আর্মগার্ড নিয়ে বাড়ি থেকে বের হয় আর অ্যাবসর্ব করতে থাকে দুনিয়ার কষ্ট, শুধু ধুলাবালি না, ধুলাবালির মতো করে কষ্ট, ফ্রাস্ট্রেশন, টেনশন, ঝামেলা, মারামারি, কাটাকাটি, এগুলো অ্যাবজর্ব করতে করতে পুরুষ কালো হোক আর ফর্সা হোক কষ্টে নীল হয়ে যায়। আর যখনই বাড়ির দরজাতে পা রাখে, ইনফ্যাক্ট তার আগে থেকে সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে অথবা বাড়িটার চোখের মধ্যে যখন দৃশ্যমান হয়, আর্মগার্ডটা খুলে ফেলে পুরুষ তখন সে যার অ্যাকচুয়াল মানুষ সেভাবে অসহায়ত্বের মতো ওই প্রিয়তমা মানুষটার কাছে নিজেকে সারেন্ডার করে। কিছু কপাল পোড়া মেয়ে আছে সেটাকে গ্যারেন্টেড ভেবে নেয়, কিছু 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 বেকুব মেয়ে আছে বলবো, এগুলোকে গ্যারেন্টেড ভাবে যে আমি মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি মনে হয় নেক্সট লেভেলে কোনো কিছু আরও বেশি ডিজার্ভ করি। ওর ওই নিজের ছেলে মানুষই অ্যাটিটিউডগুলোকে আন্ডারমাইন করে, তখন ওর ওই অসহায়ত্বগুলোকে প্রকাশ করাকে বা ওর ভেতরের অ্যাকচুয়াল আমিটাকে প্রকাশ করে, সেটাকে তখন ফিকে মনে হয়। আর যারা লক্ষ্মী মেয়ে তারা বুঝতে পারে যে আমার প্রিয়তম মানুষটা অসম্ভব রকমের গোটা পৃথিবীকে এক হাতে আগলা রাখার ক্ষমতা রাখে, শুধু আমি ওর কাছে এরকম, দ্যাটস আমার কাছে নিজেকে সারেন্ডার করে। এই পার্থক্য যারা বুঝতে পারে না তারা কপাল পোড়া মেয়ে, তারা অভিশপ্ত, তারা ধ্বংস করে ফেলতেছে চারিপাশ। আর যারা বুঝতে পারে এরকম লক্ষ্মী মেয়ে পাওয়াটা 7 জন্মের ভাগ্য। এই জন্যই বললাম যে নিজের অজান্তে এমন গভীর কিছু কথা বলেছে এক্সাম্পলের দিক দিয়ে যে আমার কোয়েশ্চেনের অ্যান্সার আমি পেয়ে গেছি, যে সত্যি কি এত তীব্রতা নিয়ে ভালোবাসলে মানুষ কি পরে তার আকর্ষণ হারিয়ে ফেলে? যদি সত্যি এভাবেই চলে সে তার প্রিয়তমার সাথে, তাহলে তার আকর্ষণ হারানোর কোনো সুযোগ নাই। এবং ও যে আকর্ষণ হারায়নি, ও যে পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দিতে পেরেছে ওই মেয়েটার কাছে, এটাই তার বড় প্রমাণ যে এরকম টাফ বডির, এরকম টাফ অ্যাটিটিউডের ইকরাম বাড়িতে ঢোকার সাথে সাথে বাচ্চা হয়ে যায়। বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আয়োজন শেষ করতে যাব, বাট আমার একটা মাথায় লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি যে 1 বছর আগে ফ্যামিলিকে জানানোর আগে যে বিয়েটা করেছেন, এখন কি জানে যে আপনি তাদেরকে জানানোর 1 বছর আগে বিয়েটা করেছেন? টিল নাও জানে না। এখনো জানেন? এই যে জেনে গেল কি হবে? যাই হোক, আজকের ভালোবাসার বাংলাদেশ এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও বলছি, যদি আমাদের এই ভালোবাসার বাংলাদেশ শোটাতে আসতে চান, আপনার গল্প শেয়ার করতে চান, 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করতে পারেন। তাছাড়া facebook.com/iloveঢাকা.fm পেজ তো আছেই, সেখানে আপনারা মেসেঞ্জার বা এই ভিডিও নিচে কমেন্টও করে দিতে পারেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন। আবারও নতুন একটা এপিসোড নিয়ে পরের সপ্তাহে আমরা চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।